বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে রেলের 10 হাসপাতাল। এবং চানখারপুলে গণহত্যায় 8 পুলিশকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে এটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেন। তিনি চীনের উষ্ণ আতিথেয়তার জন্য প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় গভর্নর ওয়াং ইউবো উষ্ণ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমার সফরের লক্ষ্য আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। বৈঠকে উভয় পক্ষ যুব বিনিময়, স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন। শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন বিশ্ববাসীকে এই 3-0 ভিশনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে আয়োজিত টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে 81তম এসকেপ অধিবেশনে দেয়া ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাধা বৈষম্য থাকা সত্ত্বেও অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল অর্থনৈতিক কাঠামো তৈরিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। তিনি জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য যুব সম্ভাবনা ও উদ্ভাবনকে কাজে লাগাতে দেশগুলোর প্রতি আহ্বান জানান। বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ সারা দেশে রেলের 10টি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। তবে বরাবরের মতো অগ্রাধিকার পাবেন রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং রেল সচিব স্মারকে সই করেন। অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম আগামী সপ্তাহে রেলের হাসপাতালগুলো পরিদর্শন করবে। এ সময় কী ধরনের অবকাঠামোগত উন্নয়ন দরকার সে ব্যাপারে রিপোর্ট দেবে। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানান, দেশে 8,000 ডাক্তারের সংকট রয়েছে। 15 সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2,000 ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে। অনুষ্ঠানে রেল উপদেষ্টা ফাউজুল কবির খান উপস্থিত ছিলেন। রেলওয়ের মোট 10টা হাসপাতালে 431টা বেড আছে। এইগুলো ছিল সম্পূর্ণভাবে সুনির্দিষ্টভাবে রেলওয়ের কর্মকর্তা কর্মচারী তাদের এমপ্লয়ীদের জন্য। এখন থেকে এটা উন্মুক্ত হয়ে যাচ্ছে সর্বসাধারণের জন্য। এটা আমরা ক্লিয়ার হলাম। কিন্তু এই যে ক্লিয়ার হলাম, 431 বেড ঢাকা চট্টগ্রাম মেডিকেলের কথা বলা হলো, ঢাকা মেডিকেল ওর একই অবস্থা। এখানে 2600 বেডের জায়গায় মানুষ থাকে 5,000-এর মতো। তো কাজেই ওভারফ্লো করছে। যখন এগুলিকে যদি আমরা আমাদের একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে রোগী কিছু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এই ডিস্ট্রিবিউশন করতে হলে আমাকে এখানে কী করতে, আমার ডাক্তার লাগবে, নার্স লাগবে, টেকনোলজিস্ট লাগবে, ওষুধপত্র লাগবে, সব কিছু আমাদেরকে ঠিক করতে হবে। কিন্তু এগুলো হুট করে তো আমরা করতে পারবো না। এরপরে আমাদের একটা প্রতিনিধিদের জবে সেখানে কী কী আমাদের দরকার হবে, মেরামতের দরকার হলে সেটা ওনারা করে দিবেন। অর্থাৎ করণীয় কাজে স্বল্প সময়ের মধ্যে কোন কোন কাজগুলো করতে হবে, মধ্যমেয়াদী কী কাজ করতে হবে, দীর্ঘমেয়াদী কী কাজ করতে হবে, সেগুলো তালিকা তারা তৈরি করবেন। বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। বলেন, যেসব নেতা দুর্নীতি, খুনসহ গুরুতর অপরাধে অভিযুক্ত তাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই ব্যক্তিরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। এদের প্রত্যেককে দেশের আইনের মুখোমুখি হতে হবে। প্রেস সচিব অভিযোগ করেন, এসব নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক পরিমাণ টাকার লেনদেন হয়েছে। তিনি বলেন, দেশের জনগণের টাকা আত্মসাৎ করে যারা বিদেশে পালিয়েছে তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, এটাই সরকারের স্পষ্ট বার্তা। যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবাসন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। আর যদি আমরা এটা আমাদের সময়ে না করতে পারি, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের যারা নেক্সট গভর্নমেন্ট আসছে তারাও এই কাজটাই করবেন। কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর একটা আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। আজ সোমবার এই প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এতে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত আসামিদের মধ্যে গ্রেফতার হয়েছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম। প্রসিকিউটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার ঘটনায় যেসব মামলা হয়েছে এই মামলার প্রতিবেদন সেগুলোর মধ্যে প্রথম কোনো পূর্ণাঙ্গ প্রতিবেদন। তিনি আরও জানান, ৯০ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে শেখ হাসিনার নির্দেশনার একটি অডিও রেকর্ড এবং ঘটনাস্থলের ১৯টি ভিডিও ক্লিপ। প্রসিকিউশন জানায়, প্রতিবেদনটি দ্রুত ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। এরপর শুরু হবে মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম। ৫ই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জন ব্যক্তিকে, আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে ৬ জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। সেই রিপোর্টে ৮ জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই ৮ জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এই ৮ জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তারা হলেন আল কামাল শেখ, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউট। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ফ্যাসিস্ট সরকার ও দোসরদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন চায় খেলাফত মজলিস। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে খেলাফতের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ এই মন্তব্য করেন। বলেন,
ফ্যাসিস্ট সরকারের ধ্বংসস্তূপ থেকে অন্তর্বর্তী সরকার দেশকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, 166টি প্রস্তাবের মধ্যে 147টিতে একমত খেলাফত মজলিস, বাকি 15টিতে দ্বিমত ও 4টিতে আংশিক একমত তারা। একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। এবার জেলা সংবাদ। দুদকেরও দুর্নীতি রয়েছে জানিয়ে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দুদক চেয়ারম্যান বলেন, অনেক কর্মকর্তা সৎ ভালো কিন্তু কাজ করেন না, এটিও কাম্য নয়। 5 আগস্ট পরবর্তী ডক্টর ইউনূসের সরকার দুর্নীতিমুক্ত বলেও দাবি করেন তিনি। অভিযোগ করেন, আগে তো প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো। গণশুনানিতে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 106টি অভিযোগ জমা পড়ে। শুনানি শেষে অভিযোগগুলো নিষ্পত্তি হয়। আপনাদেরই যদি বলি যে আপনারা অভিযোগ যদি শুরু করেন, সবার আগে 1 নম্বর অভিযোগ করবেন দুদকের বিরুদ্ধে, 2 নম্বর অভিযোগ করবেন জেলা প্রশাসনের বিরুদ্ধে, 3 নম্বর অভিযোগ করবেন পুলিশ সুপারের বিরুদ্ধে, তারপর অন্যান্যদের। আমরা যদি নিজেরা অভিযোগ মুক্ত না হই, নিজেরা যদি ঠিক না হই, তাহলে অন্যদের কিভাবে করি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় 6 আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ নির্দেশ প্রদান করেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন কুমিল্লা বারের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট জাকির হোসেন। অপরদিকে সাবেক এপিপি অ্যাডভোকেট জিয়াউল আহসান সোহাগ ও সাবেক এপিপি অ্যাডভোকেট এএমএম মঈন পলাতক রয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে দ্রুতই কুয়েটের জটিলতার সমাধান আসবে। দুপুরে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। জানান, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত 37 শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা করা হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্দোলন বন্ধেরও আহ্বান জানান। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর 3টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছাত্ররা যেহেতু আমাদের সাথে বসছে, এটা ইঙ্গিত করে যে আশু আমাদের একটা সমস্যা সমাধানের দিকে যাচ্ছে। এদের আরও এখানে কিছু প্রোগ্রাম ছিল, তারা এখনও পুরা আমরা আশ্বস্ত না যে সেই ব্যাপারে ওরা কোন দিকে যাচ্ছে। যে ওদের অনশনের কিছু কথাবার্তা আমরা শুনে আসতেছি, সেটা দুপুর 3টার দিকে ওদের করার কথা। তা আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে সেটা এখন কোন দিকে যাবে স্পষ্ট বলা যাচ্ছে না, তবে আমরা আশা করতেছি হয়তো সেটা হবে না। যাচ্ছি খেলার সংবাদে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চন্ডিকা হাথুরু সিংহেকে কোচিংয়ের দায়িত্ব থেকে বরখাস্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি বিসিবির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ হাথুরু সিংহে। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম কোড স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে হাথুরু সিংহে বলেন, তাকে বরখাস্ত করা ছিল বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের পরিকল্পিত পদক্ষেপ। আর বিসিবির এই সিদ্ধান্ত তার কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। 2023 ওয়ানডে বিশ্বকাপ চলাকালে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে হাথুরু সিংহের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করে বিসিবি।
তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন হাথুরু সিংহে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি গোলরক্ষক হুগো ওরল্যান্ডো গাত্তি। স্থানীয় সময় রোববার ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। প্রতিবেদনে বলা হয়, গত ২ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাত্তি। কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে ভর্তি করা হয়। তবে পরবর্তীতে তার নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তার পরিবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। তিনি আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে সর্বোচ্চ ৭৬৫ ম্যাচ খেলার রেকর্ডধারী। ১৯৬২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দীর্ঘ ২৬ বছরের পেশাদার ক্যারিয়ারে তিনি ছিলেন এক অনন্য গোলরক্ষক। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে রেলের 10 হাসপাতাল। এবং চানখারপুলে গণহত্যায় 8 পুলিশকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।